বিএনপি গণসংযোগে মুখোশধারীদের হামলা, চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী এরশাদ গুলিবিদ্ধ, একজন নিহত। অভিযুক্তকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার দাবি নেতাকর্মীদের। অতিরিক্তভাবে কিছু মুখোশধারী সন্ত্রাসীরা হামলা করে ৫-৬ জনের এক এভারেজ গুলি চলেছে। এখন মোটামুটি সংখ্যামুক্ত। নির্বাচনকে বানচাল করার জন্য পরিকল্পিতভাবে এই ঘটনা করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ, হামলাকারীকে অবিলম্বে গ্রেফতারের দাবি, নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অভিযোগ ডক্টর জাহিদের। ষড়যন্ত্রের বেড়াজাল অনেকেই বুনার চেষ্টা করছে, কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনী সহিংসতা মোকাবেলায় মাঠে থাকবে সেনাবাহিনী, সারা দেশে কাজ করবেন ১ লাখ সদস্য। দুষ্কৃতকারীদের কঠোর হাতে দমনের নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার। এককভাবে নির্বাচনের প্রস্তুতি এনসিপির, বিএনপির বিরুদ্ধে সংস্কার থেকে মুখ ঘুরিয়ে নেয়ার অভিযোগ। জোট নয়, সমঝোতায় ভোট করবে জামায়াত, আগে গণভোটের দাবি। বিশেষ দলকে সুবিধা দিতেই বাতিল করা হয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা। খায়রুল হকের বিরুদ্ধে দণ্ডনীয় অপরাধের অভিযোগ, অ্যাটর্নি জেনারেলের, রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শুরু। একীকরণ প্রক্রিয়ায় ৫ ব্যাংককে অকার্যকর ঘোষণা, দায়িত্ব নিলেন নতুন প্রশাসক। চলতি হারে মুনাফা পাবেন গ্রাহক, চাকরি যাবে না কারো, আশ্বস্ত করলেন গভর্নর। এবং দিন দিন বাড়ছে ডেঙ্গুর দাপট, একদিনে প্রাণ গেল আরো ১০ জনের। চলতি বছর প্রাণহানি ছাড়ালো ৩২৪ ঘন্টায়, হাসপাতালে ভর্তি ১,০০০-এর বেশি। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচার দাবি করেন বিএনপির নেতাকর্মীরা। এদিকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ এবং তীব্র ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হামলাকারীকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি। দলীয় মনোনয়ন পেয়ে নিজ নিজ নির্বাচনী এলাকায় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগ করছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। বুধবার বিকেল ৫টার দিকে চট্টগ্রামের পাঁচলাইশের হামজাবাগ এলাকায় গণসংযোগ করছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। পিছন থেকে এসে ফায়ার করছে সার্ভার বাবলুকে প্রথম, তারপরে এখানে ভাই আমরা সবাই প্রায় ৪-৫টা মানে ৫-৬ জনের এক এভারেজ গুলি চলেছে। এটা তো ফেসিস যে দূষররা রয়ে গেছে এখনো রন্ধে রন্ধে, এরা নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনে বিলম্বিত করার জন্য পরিকল্পিতভাবে এই ঘটনা করা হয়েছে। আগামীকাল থেকে আমরা কঠোর কর্মসূচি দেব, যাতে সন্ত্রাসীদেরকে সিসি ক্যামেরা দেখে, যেখান থেকে সন্ত্রাসীদের যাত্রা শুরু করছে এই ঘটনা ঘটার জন্য, সেই সিসি ক্যামেরা দেখে দেখে সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনতে হবে। এই ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে অনতিবিলম্বে খুঁজে বের করে আইন শৃঙ্খলা বাহিনী যাতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়। গুলিবিদ্ধ অবস্থায়, এবার কেয়ারে চিকিৎসাধীন অবস্থায়, এখন মোটামুটি সংখ্যামুক্ত। বুলেট যেটা খেয়েছেন ওটা সাকসেসফুলি ডক্টররা বের করে ওনাকে আইসিইউতে বের করে অপারেশনের, এখন ওনাকে আইসিইউতে রাখা হয়েছে। অবজারভেশনে টাইম টু টাইম ডক্টররা ওনাকে চেক করতেছে। আল্লাহর রহমতে সবার দোয়ায় উনি সুস্থ আছেন। এরশাদুল্লাহ সাহেব ওনার এদের টার্গেট ছিলেন না, টার্গেট যে ছিল সে মারা গিয়েছে সরোয়ার বাবু। ইলেকশনকে ব্যাহত করার জন্য কোনো ঘটনা বলে ইন্টারপ্রেট করাটা এই মুহূর্তে ঠিক হবে না। ইলেকশনে যাতে এই ঘটনাটা কোনো রকম প্রভাব বিস্তার করতে না পারে সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং এই ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সর্বাত্মক পুলিশি অভিযান চলছে, এটা আরও জোরদার করা হবে। এ হামলা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তারা একটা অচল অবস্থার সৃষ্টি করতে চায়, বাংলাদেশে একটা অচল অবস্থায় সৃষ্টি করে তারা নির্বাচনকে ক্ষতি করতে চায়, বাধাগ্রস্ত করতে চায়। এগুলো হবে, ধৈর্যহীন হবেন না, শক্ত থাকবেন, মনোবল শক্ত থাকতে হবে, মনোবল কঠিন রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
এদিকে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিকুল, সর্বশেষ যে তথ্য আছে, আমরা এরশাদুল্লাহ ছেলে কিছুক্ষণ আগে গণমাধ্যমের সাথে কথা বলেছেন, তিনি সুস্থ আছেন এবং তিনি তার পরিবারের সাথে কথা বলেছেন এবং তিনি আশঙ্কা মুক্ত সেটিও জানিয়েছেন এবং শান্ত তিনি আশঙ্কা মুক্ত জানিয়েছেন। তবে এই যে বাবলা, সরোয়ার বাবলা, তিনি মারা গেছে সেটা আমরা নিশ্চিত হওয়া গেছে। আরেকটি তথ্য রয়েছে যে ঘটনাস্থল হয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী এবং পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষার সদস্যরা সেখানে অবস্থান করছেন এবং তারা আসলে কারা এর পেছনে জড়িত আছে সেটুকু দেখছেন। তবে আমরা পুলিশ কমিশনার হাসিবুর রহমান যে তথ্যটি দিয়েছেন, আসলে এই যে টার্গেট, এই কিলিং এর টার্গেটটা কিন্তু যে এরশাদুল্লাহ ছিলেন না, অন্য কেউ ছিলেন, তিনি সেই বিষয়টি জানিয়েছেন। অন্য কাউকে উপর আক্রমণ করার জন্য সেখানে হামলা করা হয়েছে বা সেটি পুলিশ কমিশনার কিছু ঘটনাস্থলে গিয়ে সেটি নিশ্চিত করেছেন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক তিনি এসেছেন, তিনি তাকে দেখতে এসেছেন এবং যে 10 জন কিন্তু মনোনীত হয়েছেন সেই 10 জনের মধ্যে অনেকে আমরা দেখেছি সন্ধ্যার পর থেকে তারা এভারকেয়ার হাসপাতালে আসছেন এবং এসে কিন্তু তার পরিবারের খোঁজখবর নিচ্ছেন এবং যারা গুলিবিদ্ধ হয়ে শান্ত তার পরিবারের খোঁজখবর নিচ্ছেন। তবে এই যে প্রচারণার শুরুতেই এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে সেটিকে তারা ভালোভাবে দেখছেন এবং আগামীকাল বিএনপি দলীয় কার্যালয়ের সাথে একটি প্রতিবেশ সমাবেশ হচ্ছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু ইতিমধ্যে বিবৃতি দিয়েছে এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরও কিন্তু গ্রেফতারের দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। আসন্ন নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের জাল বোনার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এম জাহিদ হোসেন। আরেক নেতা নজরুল ইসলাম খান দলের সম্ভাব্য প্রার্থীদের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রার্থী ঘোষণা করলেও জোটের জন্য বিএনপির দরজা খোলা হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই সারা দেশে বইছে নির্বাচনী উৎসবের আমেজ। উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে। চট্টগ্রাম 10 আসনে মনোনয়ন পাওয়ার পর বুধবার দুপুরে নিজ বাড়ি নগরীর মেহেদীবাগে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। 237 আসনে প্রার্থী ঘোষণা করলেও জোটের জন্য বিএনপির দরজা খোলা বলে জানান আমির খসরু। দরজা তো সবার জন্য খোলা। আমাদের সাথে অ্যালাইন 42টা দল আছে, এর বাইরে অনেকে যদি এই ধারায় আসতে চায় সবার জন্য উন্মুক্ত। আগামী দিনের সরকারে আমরা সবাইকে নিয়ে এই 31 দফা বাস্তবায়ন করতে চাই। পরে সন্ধ্যায় প্রেস ক্লাবে তরুণদের অনুষ্ঠানে যোগ দিয়ে আমির খসরু বলেন, ক্ষমতায় এলে তরুণদের কর্মসংস্থানকে গুরুত্ব দেবে বিএনপি। বিএনপি এবং গণতন্ত্র একে অপরের পরিপূরক। গণতন্ত্রের পথে যে বাধাগুলো ছিল সেই বাধা বিপত্তিগুলো সরিয়ে দিয়েছে বিএনপি। এদিন দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রমিক দলের আলোচনা সভায় অংশ নেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীতদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী দিনে বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে। একই সভায় স্থায়ী কমিটির আরেক সদস্য এম জাহিদ হোসেন বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না। আগামী ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন হওয়ার কথা আছে এবং আমরা আশা করি যে মধ্যভাগে ইনশাআল্লাহ নির্বাচন হবে। ষড়যন্ত্রের বেড়াজাল অনেকেই বোনার চেষ্টা করছেন, কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। বিভাজন সৃষ্টি করে গণতন্ত্রকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারা বোকার স্বর্গে বাস করছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। শাতিলা শারমিন, সময় সংবাদ। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জোট নয় সমঝোতার ভিত্তিতেই নির্বাচনে অংশ নেবে তার দল। তিনি আরো বলেন, নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোট হতে হবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার প্রস্তাবের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সিলেট ওসমানী বিমানবন্দরের গেটের সামনে নেতাকর্মীর ঢল। দলীয় প্রধানকে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত করলেন জামাতের নেতাকর্মীরা।
বুধবার সকাল 8:10 বিমানবন্দরে অবতরণের পর জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোট হতে হবে। বলেন, জোটে নয় সমঝোতার ভিত্তিতেই নির্বাচনে অংশ নেবে তার দল। আসলে আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জোট করব না, এটা আমাদের সিদ্ধান্ত। আমরা নির্বাচনী সমঝোতা করব। গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে? আমরা আপনাদের সবাইকে নিয়ে ফেব্রুয়ারির ইলেকশন আদায় করে ছাড়বো। এটা দেরি হলেই বিভিন্ন ধরনের আশঙ্কা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দেওয়ার পটেনশিয়াল থ্রেট আছে। এদিন বিকেলে নির্বাচন কমিশনে যান জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার প্রস্তাবের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তিনি। একই দিনে ভোট মানে হচ্ছে ভোট কেন্দ্র স্থগিত হলে গণভোটের রেজাল্ট স্থগিত হয়ে যাবে। গণভোটটা তখন ইগনোরেবল হয়ে যাবে, গৌণ হয়ে যাবে। ফাঁদানো ফাঁদে আমাদের পা দেওয়ার সুযোগ নেই। ইলেকশনের মৌলিক বিষয়গুলো সেটেল হলে আমরা আসন বিন্যাসের বিষয়। দ্রুত জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির জন্য সরকারের প্রতি আহ্বান জানান হামিদুর রহমান আজাদ। প্রক্রিয়া নিয়ে কিছু জটিলতা আছে। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। 15 নভেম্বরের মধ্যে ঘোষণা করবে প্রাথমিক প্রার্থী তালিকা। তবে সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের ব্যাপারে বিবেচনা করবে দলটি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 2024 সালের জুলাই মাসের 19 তারিখ ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় এলাকায় ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হন গাজী সালাউদ্দিন। পরবর্তীতে চিকিৎসা চালিয়ে গেলেও গলায় আটকে থাকা গুলি বের করতে না পারায় পুরোপুরি সুস্থ হতে পারেননি এই জুলাই যোদ্ধা। 1 বছরেরও বেশি সময় ধরে অসহনীয় যন্ত্রণায় ভোগার পর গেল 26 অক্টোবর মৃত্যুবরণ করেন গাজী সালাউদ্দিন। বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভালো হওয়ার লেগে অনেক চেষ্টা করছিল, হঠাৎ করে শ্বাসকষ্ট উঠে আমি মনে হয় বাঁচতাম না। সামনে যারাই নির্বাচিত হয়ে আসুক জুলাই যোদ্ধাদের চিকিৎসা চালিয়ে যাওয়ার দাবি জানান নাহিদ ইসলাম। নির্বাচনের ডামাডোলে যাতে আমাদের এই আহত ভাইদের কথা, আমাদের এই শহীদ পরিবারদের কথা ভুলে না যাই। এ সময় তিনি আরো বলেন, এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। 300 আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্য আছে জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, 15 নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। 300 আসনেই আমাদের লক্ষ্য। 15 তারিখের মধ্যে আমরা হয়তো আমাদের প্রাথমিক একটা তালিকা আমরা প্রকাশ করব। সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি জানালে এনসিপি জোটের ব্যাপার বিবেচনা করবে বলেও জানান নাহিদ। যেমন জুলাই সনদের বিষয়টা আছে, সংস্কারের দাবিগুলো আছে, এই দাবিগুলোর সাথে যদি কোনো দল সংহতি প্রকাশ করে সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ যাদের অভ্যুত্থানে ভূমিকা আছে তাদের সম্মানে আসনগুলোতে প্রার্থী নাও দিতে পারে এনসিপি। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নির্বাচনী সহিংসতা মোকাবেলায় মাঠে থাকবে সেনাবাহিনী। সারা দেশে মোতায়েন থাকবে 1 লাখ সেনা সদস্য। সেনা সদরের ব্রিফিংয়ে আরও জানানো হয়, সুষ্ঠু ভোটে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পরই ব্যারাকে ফিরতে চায় সেনাবাহিনী। ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় গত 15 মাস যাবৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে সেনাবাহিনী। এরই মধ্যে লুট হওয়া অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজের অগ্রগতি এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সেনাবাহিনী। ধন্যবাদ জানাচ্ছি। সেনা কর্মকর্তারা জানান, আসন্ন নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত সেনাবাহিনী। আমরা 90,000 থেকে 1 লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব, যেটা এ যাবৎকালের সর্বোচ্চ। এবং আমাদের পরিকল্পনায় জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এমনকি ক্ষেত্র বিশেষে আপনার আসন ভিত্তিক আমরা ক্যাম্প স্থাপন করে যথাসম্ভব এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। আগের যে কোনো সময়ের তুলনায় সেনাবাহিনী অনেক বেশি ঐক্যবদ্ধ জানিয়ে সেনা কর্মকর্তারা বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। নির্বাচনের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী। আমরাও চাই
একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা সেনানিবাসে ফেরত আসতে পারি। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মানবতা বিরোধী অপরাধ ও গুমের মামলায় 15 জন সেনা কর্মকর্তার বিচার আইসিটি আইন এবং সেনা আইনেও সম্ভব। সেক্ষেত্রে সরকারের সিদ্ধান্তকে প্রাধান্য দেবে সেনাবাহিনী। দেশের যে প্রচলিত আইনগুলো আছে সেটার মধ্যে যেভাবে বিচার হবে, আমরা চাইবো যে সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচারটি সম্পূর্ণ করবে। বিভিন্ন স্থানে উদ্ধারকৃত অস্ত্র যাতে ঢাকামুখী না হয় এবং হলেও যাতে সেনাবাহিনী তা প্রতিরোধ করতে পারে, এ বিষয়ে তৎপরতা বৃদ্ধি হয়েছে বলেও জানান সেনা কর্মকর্তারা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। একটি বিশেষ দলকে সুবিধা দিতেই বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। রায় পরিবর্তন করে দণ্ডনীয় অপরাধ করেছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, যার সাজা 7 বছরের কারাদণ্ড। তত্ত্বাবধায়ক মামলার আপিল শুনানির পর এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল। নির্বাচনকালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শেষ করেছে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত শুনানি চলছে দেশের সর্বোচ্চ আদালতে। আপিলকারী এবং জামায়াত বিএনপির পর শুনানি শুরু করেছে রাষ্ট্রপক্ষ। এদিন শুনানিতে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, একটি বিশেষ দলকে সুবিধা দিতেই বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ম্যালিশাসলি বলেছি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য। শুধু তাই নয়, ঘোষিত রায় পরিবর্তন করে অপরাধ করেছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। খায়রুল হক সাহেব যে পথে হেঁটেছেন, ওই পথে হাঁটাটা একদিকে যেমন এই আইনের ব্যত্যয়, রিভিউ না করে উনি রায় পরিবর্তন করছেন যেটা আইন তাকে অথরিটি দেয়নি। আরেকদিকে বলেছি, এইটা দণ্ডবিধির 219 ধারা অনুসারে শাস্তিযোগ্য একটা অপরাধ। সর্বোচ্চ আদালত যে রায় দেবেন তা গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মনে করেন অ্যাটর্নি জেনারেল। এই রায় বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য এমন একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যেখানে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, এই সবগুলো নিশ্চিত করার ক্ষেত্রে এই রায় একটি অনন্য দলিল হিসেবে থাকবে। এর আগে শুনানি করেন বিএনপির আইনজীবীরা। তারা চান তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন যেন হয় অন্তর্বর্তী সরকারের অধীনে। আগামী যে নির্বাচন ফেব্রুয়ারি 2026-এর মধ্যে, তার অধীনে এই নির্বাচন হবে এমনটি আমি মনে করি নাই, এবং আদালতের যে রায় যেটা আমি বলেছি পরবর্তী নির্বাচন, সুতরাং এই নির্বাচন পরবর্তী থেকে এইটি বিধানটি কার্যকর হবে এমনটি আমি আদালতের সামনে উপস্থাপন করেছি। 2011 সালে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আপিল বিভাগ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। একীকরণ প্রক্রিয়ায় 5 ব্যাংককে অকার্যকর ঘোষণা করা হয়েছে। 5 ব্যাংকে বসেছেন নতুন প্রশাসক। বিকেলে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক গভর্নর জানান, মার্জার হলে প্রথম দিন থেকে চলতি হারে মুনাফা পাবেন গ্রাহকরা। বিগত 16 মাসের বিভিন্ন সময়ে দায়িত্ব নেয়া শরিয়াভিত্তিক 5 দুর্বল ব্যাংকের চেয়ারম্যান এমডিরা শেষবার আসেন বাংলাদেশ ব্যাংকে। গভর্নরের সাথে বৈঠকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় বিলুপ্ত করা হচ্ছে এসব ব্যাংকের পর্ষদ। এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল, সোশ্যাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকে বসছে নবনিযুক্ত 5 প্রশাসক। ব্যাংকগুলোর দুর্বল অবস্থায় তাদের গত 16 মাসে পর্ষদগুলোর কার্যক্রমকে সাধুবাদ জানান গভর্নর। অনেক বড় বিপর্যয় হতেও পারত, সেটা থেকে যে এই বোর্ডগুলো, বাংলাদেশ ব্যাংক নিয়োজিত বোর্ডগুলো যে সার্ভিসটা দিয়েছে সেটাকে রেকগনাইজ করেছেন। রাষ্ট্রের প্রয়োজনে, জাতীয় প্রয়োজনে, দেশের অর্থনীতির প্রয়োজনে এই 5টি ব্যাংকের 5টি বোর্ড দায়িত্ব পালন করেছে, তারা তাদের সাধ্যমতো কাজ করেছে। এটা শেয়ার হোল্ডারদের, কারো শেয়ার স্পন্সর, ডাইরেক্টর এবং পাবলিক শেয়ার হোল্ডার কারোই কোনো শেয়ার থাকবে না, শেয়ার উইল বি জিরো। 75 লাখ আমানতকারীর জমা 1,42,000 কোটি টাকার বিপরীতে এসব ব্যাংকে আছে 1,93,000 কোটি টাকা, যার মধ্যে 1,47,000 কোটি টাকাই খেলাপি। বিকেলে সংবাদ সম্মেলনে গভর্নর জানান, আজ থেকে সরকারের দায়িত্বে এসব ব্যাংক। প্রথমে এটা সরকারি ব্যাংক, কাজে কারোর কোনো ভয়ের কিছু নাই। প্রত্যেক ডিপোজিটারকেই মার্কেট বেসড ইন্টারেস্ট রেট দিব ডে 1 থেকে, যেদিন থেকে একীভূত হবে। গভর্নর জানান, এলসি ও রেমিটেন্সের কার্যক্রম চলমান রাখবেন প্রশাসকরা, তবে সম্পদের তুলনায় দায় বেশি হওয়ায় শেয়ারের মূল্য শূন্য ঘোষণা করা হয়েছে। আমরা তো ওই নেগেটিভ আদায় করতে যাচ্ছি না, লিমিটেড লায়াবিলিটি,
প্রকৃতপক্ষে তো এটাও আদায় করা উচিত ছিল জনস্বার্থে। এস আলম সহ যারা ব্যাংক খাত ধ্বংসে অপকর্ম করেছে তারা আর কখনো ফিরতে পারবে না। এছাড়া রাজনৈতিক পট পরিবর্তনেও প্রভাব পড়বে না বলে নিশ্চিত করেন গভর্নর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।